গুড মর্নিং স্টুডেন্টস। দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষার সকল শিক্ষার্থীদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি আপনাদের সায়ন স্যার, আপনাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমার নতুন একটি লেকচার নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমরা গত ক্লাস থেকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল অর্থাৎ অধ্যায় 5 সেটা রিভাইজ করছি। তো আজকে এই চ্যাপ্টারটার বাকি অংশগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব চেক। আমরা সবাই চেক চিনি, তারপর চেকের কিছু প্রকারভেদ, এরপর সরকারি নোট, ব্যাংক নোট, ব্যাংক ড্রাফট, পে অর্ডার এবং তারপর আমরা বাড়ির কাজে চলে যাব। তো আলোচনার শুরুতেই আমরা চেক কি জিনিস সেটা নিয়ে একটু কথা বলি। চেক আমরা সবাই কম বেশি ব্যাংকে, আমাদের পরিবারের বা আমাদের নিজেদেরও অনেকের অ্যাকাউন্ট থাকতে পারে। তো তোমরা সেখানে দেখেছো যে চেক বলতে আমরা ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট খুললেই একটা কিন্তু ব্যাংক চেক দিয়ে দেয়, রাইট? অর্থাৎ চেক দিয়ে আমরা কি করি, আমরা চেক লিখে সেটা টাকাটা উত্তোলন করি। কোনো নির্দিষ্ট ব্যাংকের উপরে লেখা বা চাওয়া মাত্র ভারতকে পরিশোধযোগ্য দলিলই হলো চেক। অর্থাৎ আপনার কোনো একটা নির্দিষ্ট ব্যাংক, যেমন ধরেন এখানে ছবিতে এবি ব্যাংক দেখতেছেন আপনারা, তো এই এবি ব্যাংকে যদি লেখা থাকে যে এটা এবি ব্যাংকের নাম উপরে থাকবে এবং আপনি আপনার নাম ঠিকানা সবকিছু লিখে যদি নিয়ে যান, আপনার অ্যাকাউন্টের টাকা আপনি ব্যাংক আপনাকে যখনই চাবেন তখনই দিয়ে দিতে বাধ্য। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য বা ব্যাংকের মাধ্যমে কাউকে কোনোরূপ অর্থ প্রদানের জন্য চেক ব্যবহার করা হয়, রাইট? আমরা টাকা উঠাইতে বা কাউকে টাকা দিতে চেক ব্যবহার করে থাকি। তারপরে সাধারণত আপনাকে অবশ্যই চেক যখন তো দিবে, আপনাকে অবশ্যই সেটা সুন্দরভাবে লিখতে হবে, কোনো কাটাকাটি করা যাবে না। অনেক কারণেই ব্যাংকের থেকে কিন্তু চেকটা টাকা দেয় না, অনেক কিছু ভুল ত্রুটি যদি হয়ে যায় চেকে, তখন টাকা দেওয়া হয় না। তো চেকটা লেখার সময় অনেক সাবধানের সাথে লিখতে হয়। তো চেকে কেন টাকা দেয় না বা কি হয় সেটা আপনারা এর আগে হয়তো বা শুনেছেন। তো আমরা ওইগুলা ডিটেল নিয়ে কথা বলবো না, আমি জাস্ট বেসিক কিছু জিনিস বা ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলবো। তো চেকের মাধ্যমেই আমরা কি করতে পারি, হস্তান্তরযোগ্য কিন্তু চেক, একজনকে চেক আরেকজনকে দেওয়া যায়। বিভিন্ন ধরনের চেকের প্রকার আছে, তার মধ্যে কিছু চেক আছে যেগুলো আপনি একজনকে দিতে পারেন, অন্যজনকেও দিতে পারেন। তো মূলত চেকরে আমরা 3 ভাগে ভাগ করছি। তো এই চেক 3টার নাম হচ্ছে বাহক চেক, এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন বাহক চেকের একটা নমুনা, দেন অর্ডার চেক, দেন ক্রস চেক। বাহক চেক মানে ব্যারিয়ার চেক, হুকুম চেক মানে অর্ডার চেক, দাগ কাটা চেক মানে ক্রস চেক। তো আপনাদের কাছে এই দুইটা অনেকটা একই রকম মনে হবে দেখতে, বাট কিছু পার্থক্য আছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি বাহক চেক। যে চেকের টাকা আপনি যে কোনো বাহক, অর্থাৎ যেই চেকটা নিয়ে যাবে, ধরেন আপনার চেক আপনি আপনার কোনো বন্ধুকে দিলেন যে ভাই টাকাটা উঠায় নিয়ে আসো, তাহলে সে গেলেই টাকাটা কিন্তু উঠায় আনতে পারবে। তো এই চেকটা যখন লেখা হবে অবশ্যই প্রাপকের নাম থাকবে, যে ধরেন মিস্টার রফিকের নামে অ্যাকাউন্ট, রফিককে বা বাহককে, এই কথাটা উল্লেখ থাকতে হবে। যদি এই কথাটা উল্লেখ না থাকে তাহলে সেটা বাহক চেক হবে না। তো রফিককে অথবা বাহককে, এই কথাটা যদি উল্লেখ থাকে সেটাই বাহক চেক। তো আপনারা মাথায় রাখবেন। তো এখানে সংজ্ঞা যদি আসে লিখতে হবে যেই চেকের টাকা যে কেউ গেলেই উঠাতে পারবে, কিন্তু চেকের গায়ে ব্যক্তির নামের পরে কে বা বাহককে ওয়ার্ডটা থাকতে হবে, তাহলেই আপনি এটা বাহক চেক হবে। তো এখানে কোনো অর্থ অনুমোদন ছাড়াই কিন্তু এই চেকটা উঠানো যায়। তার মানে যেহেতু কারো অনুমোদন লাগে না, ধরেন আপনি নিয়ে যেতেছেন, রাস্তায় পড়ে গেল, আপনার টাকা অন্য কেউ নিয়ে চলে যেতে পারবে, তার মানে এটা নিরাপদ না, ঠিক আছে? দেন আমরা আসি হুকুম চেক। যে চেকের অর্থ প্রাপক বা তার হুকুমে বা তাকে কাউকে সে যদি হুকুম দেয় এবং ব্যাংক এটা জানায় দেয় যে হ্যাঁ আমার বন্ধু অমুক যাবে, ধরেন আপনি বললেন আপনার ব্যাংকে জানাই দিলেন, ধরেন আপনার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট, আপনি ব্র্যাক ব্যাংকে ফোন দিয়ে বলে দিলেন যে আমি অমুক, আমার অ্যাকাউন্ট নাম্বার এটা, আমার বন্ধু সবুজ যাচ্ছে টাকাটা উঠায় আনতে। তো ব্যাংক কিন্তু তখন সেখানে টাকা দিবে, কিন্তু আদারওয়াইজ ব্যাংককে যদি না জানান ব্যাংক টাকা দিবে না। এটা আপনি ফোনের ওভার একটা লিখিত অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানাইতে হবে। এবং এখানে একটু আগে আমরা বাহক থেকে কি বলছি, অথবা বাহককে, এই ধরনের একটা
কথা থাকবে ব্যক্তিকে বা বাহককে, আর এখানে থাকবে হচ্ছে ব্যক্তিকে বা আদেশ অনুসারে। তাহলে এই দুটার মধ্যে কি পার্থক্য হয়ে গেল, যে এখানে বাহককে অথবা বাহককে লেখা থাকবে, আর এখানে কে অথবা আদেশ অনুসারে, কে অথবা বাহককে, আর এখানে কে অথবা আদেশ অনুসারে এই কথাটা থাকতে হবে নামের পরে, তাহলে সেটা হুকুম চেক হয়ে যাবে। ঠিক আছে, তো হুকুম চেকে অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ তো আর টাকা উঠাইতে পারে না, তার মানে এটা কিন্তু কিছুটা নিরাপদ, তবে এটা ইউজ খুব কম। বাহক চেকের ইউজটা বেশি, হুকুম চেকের ইউজটা কিছুটা অনেকটাই কম। দেন দাগ কাটা চেক। তো যে কোনো এই দুইটার যে কোনো চেকের এখানে পার্থক্যটা দেখতেছেন, এই যে দেখেন এখানে অ্যারো দেওয়া আছে, দুইটা যদি ক্রস দেওয়া হয় তখন সেটা দাগ কাটা চেক হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো বাহক চেক বা হুকুম চেকের কর্নারে যদি আপনি আড়াআড়ি দুইটা টান দাগ সমান্তরাল রেখা টানেন তখনই সেটা বাহক চেক থাকে না, তখন সেটা দাগ কাটা চেক হয়ে যায়। হুকুম চেকও থাকে না, দাগ কাটা চেকে পরিণত হয়। তো এই লেখাটার মাঝখানে আপনি লিখবেন হচ্ছে অ্যাকাউন্ট পেই। ঠিক আছে, অ্যাকাউন্ট পেই এই ওয়ার্ডটা থাকে, অনেক ক্ষেত্রে হস্তান্তরযোগ্য লেখা থাকে, অনেক ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের টাকা, বিভিন্ন কথা লিখতে পারেন, অথবা না লিখলেও হয়, কিছু কথা থাকে, কিছু কথা অনেক সময় কথা থাকে না। তো এই দাগ কাটা চেক প্রাপক ব্যাংক জমা হিসাবে জমা দিলে ব্যাংকের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হয়, ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হয় বলেই এই চেকটা কিন্তু সবচেয়ে বেশি নিরাপদ। ঠিক আছে, তো আপনি প্রাপককে হিসাবে এই চেকেরটা দিলে সাথে সাথে কিন্তু এটা আপনাকে ক্যাশ টাকা দেয় না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, এই চেকটা জমা দিলে এই টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে, আবার তারপরে আপনি এটা বাহক চেক বা হুকুম চেক কেটে টাকাটা উঠাইতে হবে। তো ক্যাশ টাকা পাল্টে হইলে প্রথমে ক্রস চেক জমা দিলে তখন সেটা ধরেন 10,000 টাকা দিলেন, 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, 10,000 টাকার একটা ক্রস চেক যদি দেন তাহলে এর আগে আপনাকে অ্যাকাউন্টে 10,000 টাকা থাকতে হবে, তারপর ক্রস চেকটা দেওয়ার পরে তারপরে আপনাকে আবার একটা বাহক চেক বা হুকুম চেক কেটে দিতে হবে, তাহলে আপনি এই টাকাটা উত্তোলন করতে পারেন। তো এখানে কিছু সংজ্ঞা লেখা আছে, এই যে দেখেন, অথবা বাহককে কথাটা থাকবে এখানে, অথবা তো অথবা আদেশ অনুসারে কথাটা থাকবে, তো এটা হবে হুকুম চেক। তো দাগ কাটা চেকে আমরা বলছি যে সমান্তরাল দাগ থাকবে। আচ্ছা, দাগ কাটা চেক আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সাধারণ দাগ কাটা চেক, সাধারণ দাগ কাটা চেক, বিশেষভাবে দাগ কাটা চেক। তো দুইটার মধ্যে কি পার্থক্য, সাধারণ দাগ কাটা চেকের মাঝখানে ব্যাংকের নাম ব্যতীত অন্য কোনো লেখা থাকবে, তো ব্যাংকের নামটা লেখা যাবে না যদি আপনি সাধারণ দাগ কাটা চেক হয়, এবং অথবা ফাঁকা থাকবে, হয় ব্যাংকের নাম ব্যতীত অন্য কোনো ওয়ার্ড অথবা ফাঁকা থাকবে, এবং তাকেই সাধারণ চেক বলবো। এরূপ চেকে ব্যাংকে হিসাবে জমা দেওয়ার পর অর্থ উত্তোলন করতে হবে। তো বিশেষভাবে দাগ কাটা, দুই দাগের মাঝখানে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকতে হবে, যে দুই দাগের মাঝখানে আমি একটু আগে বলছি অ্যাকাউন্ট পেই অথবা নির্দিষ্ট পরিমাণের অর্থ বা কিছু লেখা থাকবে, তখন সেটা সাধারণ দাগ কাটা চেক হবে, অথবা ফাঁকা থাকলেও সাধারণ দাগ কাটা। আর যদি আপনি সেটাকে ব্যাংকের নাম লিখে দেন, যে ভিতরে ওই দুই লাইনের মাঝখানে লিখে দিলেন ঢাকা ব্যাংক, তখন সেটা বিশেষ দাগ কাটা চেক হবে। এই চেকগুলাকে শুধুমাত্র ওই যে ব্যাংকের নাম লিখছেন সেই ব্যাংকেই যাইতে হবে, বা সেই ব্যাংকের অন্য কোনো ব্রাঞ্চ থেকে ভাঙাইতে হবে। তাহলে সাধারণ দাগ বিশেষভাবে দাগ কাটার মধ্যে আমরা পার্থক্যটা বুঝছি, সাধারণের ক্ষেত্রে দুই দাগের মাঝখানে আপনি ব্যাংকের নাম লিখবেন না, এছাড়া অন্য কিছু লিখতে পারেন অথবা ফাঁকা রাখতে পারেন। আর বিশেষভাবে দাগ কাটায় ব্যাংকের নাম থাকবে, এবং এটা ওই ব্যাংকের যাইতে হবে যে কোনো শাখায়। ঠিক আছে, এই হলো দুটার পার্থক্য। এছাড়াও চেকের আরো কিছু চেক আছে, তো এটাকে আমরা কয়েকটা চেকের নিয়ে এখানে আলোচনা করব। ফাঁকা চেক, যেটাকে ঘর ফাঁকা থাকে, আপনি কোনো কিছুই লিখবেন না, তাকেই ফাঁকা চেক বলে। ঠিক আছে, সেখানে চেকে বাহকের নাম, প্রস্তুতকারী তারিখ সব পূরণ করা হলেও শুধুমাত্র টাকার অঙ্ক লেখেন। আপনারা দেখবেন বিশেষ করে বাংলা সিনেমাতে এরকম হয়, নায়িকার বাবা নায়করে বলে, নাও তুমি তোমার মতন ফিগার বসায় নাও, আমার মেয়েকে মুক্তি দাও, রাইট? তো ওইটা হচ্ছে ফাঁকা চেক। দেন হইলো অগ্রিম চেক। তো হ্যাঁ, এই চেকটা হচ্ছে অন্য, ধরেন ভবিষ্যতের কোনো তারিখ দেওয়া আছে, সেটা হবে অগ্রিম চেক। ধরেন আজকে হইলো আমাদের 19 তারিখ, তাই না, অক্টোবর 19 তারিখ, আপনি নভেম্বরের 5 তারিখের একটা চেক আজকে তৈরি করে ফেললেন, ঠিক আছে, সেটা হয়ে যাবে অগ্রিম চেক। তারপরে পূর্ব তারিখের চেক, সেম আগের কোনো চেক যদি আগের যে চেকে ইস্যুকৃত তারিখের পূর্বে কোনো তারিখ উল্লেখ থাকবে তাকেই পূর্বের তারিখের চেক বলা হবে। ধরেন কোনো একটা চেক আপনি আজকে তৈরি করতেছেন, কিন্তু তারিখ লিখছেন ধরেন 10 দিন আগে,
সেটা হবে পূর্ব তারিখের চেক। দেন বাসি চেক, যে চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাকে বাসি চেক বলে। সাধারণত আপনার যেদিন তৈরি হয়, যে ডেট দেন তার থেকে 180 দিনের মধ্যে ওই চেকটাকে জমা দিতে হয়, ওই চেকটা মেয়াদ থাকে। এরপরে যদি চলে যায় 180 দিনের মানে তাহলে সেটাকে আমরা বাসি চেক বলি। দেন আসলো মার্কেট চেক, যে চেক ব্যবহার করে আপনি দোকান থেকে জিনিস কিনতে পারেন। ঠিক আছে, অনেক ক্ষেত্রে চেক দিয়েও জিনিস কেনা যায়। ঠিক আছে, আমাদের দেশে খুব কম, খুবই কম, আমাদের দেশে প্রায় নাই। তো আপনি অনেক কিছু কিনতে আমরা কার্ড ব্যবহার করি। তো অনেক সময় এখন মার্কেট চেকও কমে গেছে সারা পৃথিবীতেই। তো আগে কি হতো, চেক দিয়ে কিনতে পারতেন। ঠিক আছে, সেটাকে আমরা বলি মার্কেট চেক। দেন আসলো উপহার চেক, এটা আমরা এখন সরি উপহার চেক। তো উপহার চেকও এখন খুব একটা দেখা যায় না। তো সাধারণত আমরা যে চেকটাকে উপহার হিসাবে কাউকে দিই, সাধারণত প্রাইস বন্ড আমরা বলি। সুন্দরভাবে প্রাইস বন্ডের মতন করে কিন্তু আপনি লিখে দিতে পারেন। ইস্যুকারী ব্যাংক যে কোনো শাখায় এরূপ চেক ভাঙানো যায়। আপনি কারো কোনো অনুষ্ঠান খাইতে গেছেন, আপনি তাকে একটা চেক দিয়ে দিলেন, ওটা উপহার চেক। অনেক সময় দেখবেন সিনেমা টিনেমাতে দেখায় যে টাকা গিফট না দিয়ে একটা চেক দিয়ে দেয়। ঠিক আছে, দেন হলো ভ্রমণকারী চেক। আপনি যাচ্ছেন বিদেশে ভ্রমণ করার জন্য যে চেক ইস্যু করা হয় সেটা হচ্ছে ভ্রমণকারী চেক। আপনি বাংলাদেশ থেকে চেক নিলেন, আপনি বা ধরেন ব্র্যাক ব্যাংকের চেক নিলেন, আপনি সিঙ্গাপুর ঘুরতে গেলেন, ব্র্যাক ব্যাংকের যদি কোনো ব্রাঞ্চ থাকে অথবা তার কোনো প্রতিনিধি ব্যাংক থাকে, সেখান থেকে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় টাকা ভাঙায় নিতে পারবেন। এখানে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগে না, কারণ আপনি চেকটা নিতেছেন ব্যাংকে টাকা দিয়ে, যে ভাই আমাকে 20,000 টাকার একটা, আমি বাইরে যাব, ভিসা টিসা দেখায় একটা 20,000 টাকা চেক দেন। তো সে 20,000 টাকা নিয়ে আপনাকে 20,000 টাকা মূল্যের একটা চেক ধরায় দেয়, সেটা নিয়ে আপনি ভাঙায় নিতে পারেন। এর জন্য আপনার অ্যাকাউন্ট দরকার হয় না। দেন বাতিল চেক, অনেক কারণে আমরা বলছি চেক হারায় যায়, বাতিল হয়ে যায়। যেমন আপনি চেক হারায় গেল, আপনি ব্যাংকে জানা দিলেন আমার একটা চেক অমুক নাম্বার হারায় গেছে, তো এই চেকটা টাকা দেওয়া যাবে না। ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে বাতিল চেক, অর্থাৎ যে চেকটা ইউজ করা যাবে না সেটাই বাতিল চেক, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল বাতিল চেক। তো এই হচ্ছে আমাদের চেকের আদার্স কিছু প্রকার। তো মেইন তিনটা হইলো বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক, এছাড়া এগুলা আছে। তো এরপরে আসি আমরা সরকারি নোট, গভর্নমেন্ট যে নোটগুলা ছাড়ে। দেখবেন বাংলাদেশে কিছু নোটের উপরে এই যে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে, সেটাকে আমরা বলি সরকারি নোট। আবার কিছু নোটে দেখবেন বাংলাদেশ ব্যাংক লেখা, তো সেগুলা সরকারি নোট না, এটা ব্যাংক নোট। ঠিক আছে, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং অর্থ মন্ত্রণালয় এই নোটগুলারে বাদ কেটে ছাড়ে এবং তারাই এটাকে দেখে, এটা আইনসঙ্গত। আমাদের দেশে সরকারি হলে 1 টাকা, 1 টাকা আর 2 টাকার নোট যেটা আছে সেটা সরকারি নোট বা মুদ্রা। এর আগে 5 টাকাটাও ছিল, এখন 5 টাকাটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে গেছে। তো এখানে স্বাক্ষর করেন, প্রতিটা নোটে কিন্তু দেখবেন স্বাক্ষর আছে, এখানে স্বাক্ষর করা হচ্ছে অর্থ সচিব। ঠিক আছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব এটাতে স্বাক্ষর দেয়। তো এলো সরকারি নোট, অর্থাৎ গভর্নমেন্ট যে নোটগুলো ইস্যু করে সেটাকে আমরা সরকারি নোট বলতেছি। দেন ব্যাংক নোট, এই যে আমাদের দেখবেন এই যে ব্যাংক নোট, এটাই কিন্তু আমাদের এখানে বেশি ইউজ এখন, তাই না? সাধারণত কেন্দ্রীয় ব্যাংক এটাকে ইস্যু করে, যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এটাও বিহিত মুদ্রা, এটা আপনি হস্তান্তরযোগ্য। বিহিত মুদ্রা মানে চাহিদা মাত্র এটা হস্তান্তরযোগ্য। ঠিক আছে, কিন্তু ব্যাংক নোট করা হয়, তাই এটাকে কি বলি আমরা, ব্যাংক নোট কিন্তু চাহিদা মাত্র এটাকে টাকা দিতে হবে। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংক আগে এটাকে ইস্যু করতো, বাট এখন সেটাকে কেন্দ্রীয় ব্যাংকই ইস্যু করতেছে। এবং এটাকে আমরা বলতেছি বিহিত মুদ্রা নয়। বিহিত মুদ্রা হইলে এটা হস্তান্তরযোগ্য হবে না। বিহিত মুদ্রা মানে যেটা হস্তান্তরযোগ্য না বা চাহিদা মাত্র প্রদেয় না। বাট এই যে এগুলাতে দেখবেন কিন্তু চাহিদা মাত্র প্রদেয় কথাটা লেখা আছে, এই যে দেখুন চাহিদা মাত্র প্রদেয়। তো বিহিত মুদ্রা হলে সেটা একজনের হাত থেকে অন্যজনের হাতে সহজে হস্তান্তরযোগ্য হবে না, বা সেটা সরকারি আওতায় থাকতে হবে। বিহিত মুদ্রা মানে যেটা সরকারি আওতায় এবং আপনার বাহক যে যার হাতে থাকবে সেই সেটার করবে এরকম না। ঠিক আছে, তো বিহিত মুদ্রা ব্যাংক নোট বিহিত মুদ্রা নয়। ঠিক আছে, তো এই হইলো আমাদের ব্যাংক নোটের কথাবার্তা। দেন ব্যাংক ড্রাফট, এটা আরেকটা টপিক চলে আসলো। ব্যাংক ড্রাফট হচ্ছে এক ধরনের হস্তান্তরযোগ্য দলিল। এটা কি হয়, নগদের অর্থের পরিবর্তে ব্যাংকের চেকের মাধ্যমেই, চেকের মতন এটা, যে আপনি কোনো কিছু কিনলেন, বাংলাদেশ হোক বাইরে হোক বিদেশে যে কোনো জায়গা থেকে টাকা না দিয়ে একটা ড্রাফট ধরাই দিলেন যে ভাই এই নেন ড্রাফট, ব্যাংক ড্রাফট।
তো এই ব্যাংক ড্রাফটটা সে একজনের হস্তান্তরযোগ্য দলিল, আপনি যাকে ইচ্ছা তাকেই দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সাধারণত এটা বিদেশি ব্যবসার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় এবং এটা হস্তান্তরযোগ্য হয় নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কিন্তু সেটা প্রাপক হইতে পারে। ঠিক আছে, তো ব্যাংক ড্রাফট হচ্ছে এরকম। তো ব্যাংকের মাধ্যমে এটাকে ইস্যু করতে হয়, আপনি টাকা না দিয়ে, নগদে চেক না দিয়ে তাকে একটা ব্যাংক ড্রাফট দিলেন, সে ব্যাংক থেকে সেই টাকাটা নিয়ে নিতে পারবে। এটা বিদেশে বাণিজ্য করতে গেলেও এটার ব্যবহার আছে। দেন আমরা আসি পে অর্ডার। তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট ব্যাংকের এগেনস্টে হবে, ঠিক আছে, এবং নির্দিষ্ট শাখার উপর পেমেন্ট অর্ডার বা পে অর্ডার যে যে শাখায় ইস্যু করা হয় তার অর্থ সেই শাখায় প্রদান করে। পেমেন্ট অর্ডারে টাকা প্রাপক ছাড়া অন্য কাউকে দেওয়া হয় না, অর্থাৎ পেমেন্ট অর্ডার হস্তান্তর করা যায় না। বা ব্যাংক ড্রাফটটা কিন্তু হস্তান্তর করা যায়, পেমেন্ট অর্ডারটা হস্তান্তর করা যায় না, এবং এটা ওই শাখায় ওই ব্যাংকেই যাইতে হবে, অন্য কোনো ব্যাংকে গেলে সেটা হবে না। ঠিক আছে, তো এটাতে টেস্ট করা লাগে না যে আসলেই কি এনি টাকা পাবে কি প্রাপক কিনা, কারণ আগে থেকে ফিক্সড করে দেওয়া হয়েছে যে এনি এটা প্রাপক, রাইট। তো এটাতে আলাদা করে আর প্রাপক টেস্ট করতে হয় না, আপনি গেলেন এটা জমা দিলেই ব্যাংক আপনাকে টাকা দিয়ে দিতে বাধ্য। ঠিক আছে, তো এটা হলো পে অর্ডার। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। আলোচনা শেষ করার আগে একটা ঘোষণা দিই যে আপনাদের যে 22 তারিখে SW গুলো জমা দেওয়ার কথা, তো তার কিন্তু একটা লিস্ট আমি আপনাদের এই যে আইসিটি গ্রুপ, যেটা আপনাদের একটা আইসিটি গ্রুপ যেটাতে আমরা লেকচারগুলোও দিচ্ছি, সেখানে দেখবেন ম্যানেজমেন্ট এবং ফিনান্সের আমি 2টা পোস্ট দিছি এবং ওইখানে আমি লিস্ট 2টা তুলে দিয়েছি যে কোন কোন প্রশ্নগুলো আপনাকে 22 তারিখের মধ্যে লিখে 2টা অবশ্যই আলাদা খাতায় লিখতে হবে, একটা ফিনান্সের আলাদা খাতা, একটা ম্যানেজমেন্টের আলাদা খাতায় লিখে আমাকে জমা দিয়ে যাবেন 22 তারিখ সকাল 9টা থেকে 10টার মধ্যে। ঠিক আছে, তো আপনারা সবাই দয়া করে সেই লিস্টটা দেখবেন, লিস্ট অনুযায়ী যদি কারো কোনো কোশ্চেন এখনো লেখা বাকি থাকে অবশ্যই সেটা লিখে ফেলবেন, কারণ আমি প্রথমেই খাতাগুলোর লিস্ট অনুযায়ী প্রশ্ন অ্যান্সারগুলো আছে কিনা দেখব, তারপরে আপনাদের খাতাগুলো চেক করব। তো লিস্টটা ধরে ধরে আপনারা চেক করবেন যে আপনারা সবগুলো কোশ্চেনের অ্যান্সার লিখছেন কি। ফিনান্সের লেকচারটা একটু মানে কোশ্চেন বেশি, ম্যানেজমেন্টের খুব কম, কারণ ম্যানেজমেন্ট ক্লাস খুব কম হয়েছে, ফিনান্স ক্লাসগুলো বেশি হয়েছে। তো আপনারা অবশ্যই সবাই ওটা দেখে আপনাদের সবগুলো প্রশ্ন আছে কিনা দেখবেন। আর আজকের লেকচারের থেকে 3টা প্রশ্ন ব্যাংক ড্রাফট সার্বজনীন সবাই ইউজ করতে পারে, সে দেশে বিদেশে যাওয়া যায়। উপহার চেক কি, ব্যাংক নোট বিহিত মুদ্রার নয়, কারণ ব্যাংক নোট চাহিদা শেষে কিছু লেখা নাই এবং এটা সরকার কর্তৃক ইস্যু হয় না, রাইট। আমি প্রথম থেকে এটা পড়াইলাম তখন বলেছি যে এটা সরকার কর্তৃক ইস্যু হয় না এবং হস্তান্তরযোগ্য দলিল, এটা আপনি চাহিদা মাত্রই কিন্তু একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে যাচ্ছে এবং চাহিদা মাত্র এটা প্রদেয়। তো এটা আগে বাণিজ্যিক ব্যাংকের কাছে ছিল, এখন সেটা কেন্দ্রীয় ব্যাংকের আওতায় চলে আসছে এবং সরকারিও না। তো সাধারণত বিহিত মুদ্রা হইতে হলে সরকারি অনুমোদিত হইতে হবে, গভর্নমেন্ট নিজের তত্ত্বাবধানে থাকবে, বা ব্যাংক নোট গভর্নমেন্টের আওতায় নাই, গভর্নমেন্ট আরেকটা অর্গানাইজেশন বা বাংলাদেশ ব্যাংকে সেই দায়িত্বটা দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট নিজের আন্ডারে সেটাকে রাখেন, এর জন্য ব্যাংক নোট বিহিত মুদ্রা না। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, সবাই SW গুলো যেটা বললাম সেটা দেখবেন এবং সেভাবে করেই জমা দিবেন। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, লেকচারটি সবাই ভালো মতো শুনবেন এবং পড়বেন। আরেকটা ঘোষণা দিয়ে দিই যে আপনারা লাস্ট 2 দিন আগে যে প্যারেন্টস মিটিং ছিল সেখানে জেনেছেন, ব্রাদার বলেছে যে নভেম্বরে আপনাদের একটা কুইজ টাইপ পরীক্ষা হবে, তো সেখানে আপনাদের প্রি টেস্টের পরের 2টা চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে এবং 30 মার্কের 2টা সৃজনশীল 10টা নৈর্ভিত্তিক, এটা আপনারা ব্রাদারের থেকে শুনেছেন। তো ফিনান্স বিষয়ের জন্য আমরা প্রি টেস্টের পরে আপনাদের পড়ানো হয়েছে অধ্যায় 7 এবং অধ্যায় 8, ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার, বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা, এই 2টা অধ্যায় আপনাদের কুইজ পরীক্ষায় থাকবে ফিনান্সে। এই 2টা চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল এবং 10টা নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে। এবং একই সাথে ম্যানেজমেন্টও যদি বলি, ম্যানেজমেন্টও আপনাদের প্রি টেস্ট পরীক্ষার পরে অধ্যায় 7 এবং অধ্যায় 8 পড়ানো হয়েছে, প্রেষণা ও ব্যবসায়িক যোগাযোগ। তো ম্যানেজমেন্টও সব অধ্যায় 7 অধ্যায় 8 থাকবে, এখান থেকেও একই রকম 2টা প্রশ্ন, 2টা সৃজনশীল এবং 10টা নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে। তো ম্যানেজমেন্ট এবং ফিনান্স 2টার সেকেন্ড পেপার বইয়ের অধ্যায় 7 এবং অধ্যায় 8-এর উপরে আপনাদের যে আপকামিং কুইজটা আছে সেটা হবে। তো সবাই এই 2টা চ্যাপ্টারকে ভালো মতো পড়ে প্রিপারেশন নেন। ব্রাদারের কথা অনুযায়ী আমরা কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই একটা
নোটিশ দিয়ে দিব যে কবে থেকে পরীক্ষাটা রুটিনটাও পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এখন জানিয়ে রাখলাম, আপনারা প্রিপারেশন নিতে শুরু করেন এই 2টা চ্যাপ্টারের উপরে, ম্যানেজমেন্ট এবং ফিন্যান্সের। আমি আবার একটা আলাদা নোটিশ করেও কিছুদিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।